রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না। কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে। সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাই নাই। জন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন, নাকি আপনারা কি এটার সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল যারাই দেয় ও হলো ফেল করে এবং সালাউদ্দিন সাহেবও আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায়, আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে পারে। আচ্ছা, আমাদের তো কঠোর অবস্থান নিতে হবে। এখন কঠোর অবস্থান তো হলো এনসিপি নিতে পারবে না, এটা বাংলাদেশের জনগণ নিতে হবে। আপনারা সেটা 5 তারিখে অলরেডি দেখেছেন যে জনগণ যখন বিরক্ত হয়ে যাবে, এই রোমের যে মানুষগুলো আছে, বিদ্যুতের যে আজকে অসহায় যন্ত্রণা দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো কখনোই এই যন্ত্রণাগুলো ভুলতে পারবে না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরও হলো মহা চুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে, অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়, কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিয়া এত কথাগুলো বলতেছে, তারা কোনো কথা বলতেছে না। সে জায়গা থেকে আমরা বলবো যে মানুষ তো নামবেই, সেটাতে এনসিপি ইনশাল্লাহ লিড দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ। জনগণের যেই কোনো ন্যায্য অধিকারের সাথে আমরা, এই যে কয়েকদিন পরে ইবতিদায়ী যারা শিক্ষক আছে তারা আমাকে মেসেজ দিয়েছে যে আমরা ইবতিদায়ী শিক্ষকরা যারা আছি মাদ্রাসায়, আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, আপনি আসবেন। আমি যাবো ইনশাল্লাহ তাদের সাথে, কারণ তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। সরকার বড় বড় কথা বলেছে, তো সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে নাই। সরকার হলো কোথায় কোথায় হলো দূরবীক্ষণ যন্ত্রণ দিয়ে হলো ছাত্রদল যুবদল খুঁজতেছে, আর হাওয়া ভবনের হলো লোক খুঁজতেছে। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পোস্টিং নেই। তো এটা তো শেখ হাসিনার সময় ছিল যে যুবলীগ কে করেছে, শেখ ফ্যামিলি কে করেছে, এবং হলো ছাত্রলীগ কে করেছে। তো ওটা যখন করেছে তখন তো তাদেরকে ওই ধরনের সাইজও করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন হবে। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরও জিনিস সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশে। সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তো তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই এমপি মন্ত্রীরা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাজার করে। এই যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে অসুস্থতার ভান করে গিয়ে লন্ডনে মার্কেটে ঢুকেছে, উনি কিন্তু আমাদের চারমা শিল্প এখানে সংরক্ষণ না করে ওইখানে গিয়ে এটা দিয়ে যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তৈরি হয়, এখানে যে চামড়ার দামটা হলো বিক্রি হয় 200, 300, 500 টাকায়, সেটা উনি কিন্তু ওইখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে হলো ক্রয় করে থাকে। তো এটা হলো আমাদের যেই মাপে আমরা এখন খেলতেছি র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়াল সেক্টর যেমন থাকবে, হাই ইন্ড প্রোডাক্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট ভ্যালু এডিশন যোগ করে ব্র্যান্ডেড প্রোডাক্টটা আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও যান, মেড ইন ইতালি লেখা থাকে, মেড ইন টার্কি, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্ডিয়া লেখা থাকে, এই চামড়া শিল্পের যে জগৎগুলো আছে। যেমন আমি এক জোড়া জুতা ব্যবহার করি, 2500 টাকা দিয়ে কিনছি, এটা হলো পুরাটাই চামড়া দিয়ে তৈরি এবং পরতে খুবই আরামদায়ক। আপনি বাটা শোরুমে যাবেন, বলবে যে যারা হলো জুতা দেয় তারা বলবে যে এটা হলো চামড়ার,
এবং খুব গর্বভরে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে থাকি, যে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো ক্ষতি হবে না, অনেক রোগ থেকে আমরা হলো নিরাপদ থাকবো। তো সেই জায়গাটা যখন আমরা হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবো, বাংলাদেশি যে ছেলেগুলো আছে তারা যখন ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারবে এবং সাথে সাথে সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে দিবে, তখন কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করতে পারবো। সেজন্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, চামড়া রিলেটেড এই ইন্ডাস্ট্রিকে সরকার সংরক্ষণ করার জন্য একটা আলাদা অধিদপ্তর বানাইতে হবে, যে অধিদপ্তরের মাধ্যমে শুধু কোরবানি ঈদের আগে নয়, কোরবানি ঈদের আগে পরে পুরো বছরব্যাপী এটাতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন থাকবে, সেটাতে হলো R&D হবে, কাজ হবে, অর্থাৎ আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডে কীভাবে আমরা ভ্যালু এডিশন করতে পারি সেই জায়গায় কাজ করবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, বাংলাদেশে তো 90% মুসলমান, এবং এই মুসলমানদের কিন্তু আলাদা ইসলামিক জীবন ব্যবস্থা, একটা অর্থনীতি আছে। ধরেন সাদকা, হেবা, দান, জাকাত, আপনি যদি বাংলাদেশের কম্বাইন্ড এই 90% মানুষের জাকাত অ্যাড করেন, এটা বাংলাদেশের যে ট্যাক্স উঠে, ট্যাক্সের চেয়ে এটা হলো 3/4x হলো ছাড়িয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? অনেকে হলো বিভিন্ন জায়গায় লুঙ্গি বিতরণ করে, কাপড় বিতরণ করে, এটা কিন্তু সাস্টেইনেবল কোনো কিছু হয় না। অর্থাৎ আমাদের যে ইকোনমি রয়েছে, এই ইকোনমিতে ইসলামিক যে ভ্যালু এডিশনের যতটুকু অর্থনীতি তারা যোগ করে থাকে, সেটা কিন্তু হলো একটি গোষ্ঠী নিজস্ব চিন্তা এবং ইসলামিক জনগণকে এখান থেকে বাদ দেওয়ার জন্য আমাদের মেন স্ট্রিম যে অর্থনীতি আছে সেটা থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ মসজিদের যে অর্থনীতি সেটাও দখল হয়ে গিয়েছে, অর্থাৎ হেবা, জাকাত, যেটা হলো এতিমদের সম্পদ, জনগণের সম্পদ, এবং সেখানে হলো ইসলামিক বিধানে কোরআনে বলা হয়েছে যে তোমরা এতিমদের সম্পদ হলো বক্ষণ করিও না, এবং সেই এতিমদের সম্পদ বক্ষণ করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো হলো তারা করেছে। এই যে চামড়াজাত শিল্প, এটা কিন্তু ইসলামিক ইকোনমির একটা বড় জায়গা কিন্তু, এবং এটাতে এই ইন্ডাস্ট্রি সবগুলো হলো মানুষগুলো কাজ করে থাকে। ফলত এটাকে যখন রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য প্রথমে তারা অর্থনীতিতে আমাদেরকে হাত বসিয়েছে, এবং এই অর্থনীতি থেকে আমাদেরকে ডিভেলপ করার জন্য অথবা আমাদেরকে এই ভ্যালুয়েশন যেটা আছে সেটা থেকে বাদ দিতে তারা হলো চামড়া শিল্পে পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দিয়েছে। আপনার হাজারিবাগে ছিল, এটা হলো সাভারে নিয়েছে। অর্থাৎ তারা কাজটা শুধু এটা করেছে যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পারাপার করে দিয়েছি, এখন তুমি খাবা দাবা না করবা সেটা আমি কিছু জানি না। এটা এখানে সম্মানিত যিনি আজকের এখানের অন্যতম বক্তা ছিলেন, উনি বলেছেন যে ইটিপি না, যে একটা সিটিপি যেটা আছে, এটা কিন্তু সাভারে এখনও কমপ্লাইমেন্টের জায়গাটা এখনও যায় নাই। পরিবেশ যারা এনভায়রনমেন্টালিস্ট আছে তাদের যে কমপ্লায়েন্সগুলো সেগুলো ওইখানে মানা হয় নাই, এবং সরকার থেকে যে ফিউচারে আমরা কোন জায়গাটা দেবে সেই বিষয়ে সাভারে এই ধরনের কোনো ইনস্টিটিউটও তারা স্থাপন করে নাই। তো যদি এই সেক্টরটা এই অবস্থায় থাকে তাহলে ভবিষ্যতে চামড়া শিল্প জগৎটা হলো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এখন দেখেন, কোরবানি একটা হলো মুসলমানদের অন্যতম ধর্মীয় বিধানাবলীর জায়গা, যেটা দিয়ে মুসলমানরা হলো আল্লাহর কাছাকাছি গিয়ে থাকে, ইসমাইল আলাইহিস সালামের সেই জায়গাটা পালন করে থাকে। তাহলে দেখেন, বাংলাদেশের বিগেস্ট যদি আপনি বলেন অর্থনীতিতে একটা কিন্তু 2টা ঈদে মানুষ কেনা বেচা বেশি করে থাকে, তারপরে হলে এই যে কোরবানির একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। তাহলে দেখেন, গরুটা যে এসে সেটা গরুর জাতগুলো বাংলাদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে এইখানে যারা গরু কৃষক খামারি, তাদেরকে যদি তার গরুটা উৎপাদন যে খরচ আছে সেটা বিক্রি করতে গেলে সে টাকাটা পায় না, কারণ ভারত থেকে হলো গরু নামে।